হ্যালো এভরিওয়ান, পলিটি চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ সিরিজের আজকে 7 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব নিয়ে আলোচনা করব। এর আগে দেখো 6টা ক্লাস পড়ানো হয়েছে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। প্রথম প্রশ্ন, হুইচ আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর রিলেটেড টু সিটিজেনশিপ? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদগুলি নাগরিকত্বের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে অপশন সি, 5 থেকে 11 পর্যন্ত। গত ক্লাসে কতগুলো আর্টিকেল আলোচনা করেছিলাম? 4টে, 1 থেকে 4 নম্বর। এটা কি ছিল? পার্ট 1, যেটা ছিল স্টেটস এবং ইউটি নিয়ে আলোচনা। আর আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে নাগরিকত্ব। আর্টিকেল কত? 5 থেকে 11। এরপর দেখো 5 থেকে 11 পর্যন্ত আর্টিকেলগুলো আমরা একবার দেখে নেব। সর্বপ্রথম কি আছে? 5 নম্বর। এখানে কি বলছে যে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সময় নাগরিকত্ব প্রদান। আমাদের দেশ স্বাধীন কবে হয়েছে? 1947 সাল। আর সংবিধান কার্যকরী কবে হয়েছে? 1950 সাল, 26শে জানুয়ারি থেকে। তো 1950 সালের পর থেকে নাগরিকত্বের বিষয়গুলো কোন আর্টিকেলে আছে? 5 নম্বর। নেক্সট দেখো 6 নম্বর আর্টিকেলে বলছে যে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান। আর 7 নম্বর হচ্ছে এর উল্টো, যারা ভারত থেকে পাকিস্তানে গেছে, পাকিস্তানে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্বের অধিকার। এই দুটো গুলিয়ে ফেলো না, প্রথমটা হচ্ছে এসেছে আর দ্বিতীয়টা হচ্ছে গেছে। কোথায় এসেছে? আমাদের ভারতে। আর গেছে কোথায়? পাকিস্তানে। প্রথমটা 6 নম্বর আর্টিকেল, দ্বিতীয়টা 7 নম্বর আর্টিকেল। আর এই দুটোই স্বাধীনতা পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। তাহলে 6-7 বুঝতে পারলে। নেক্সট দেখো 8 নম্বর, যে সকল ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি অর্থাৎ এনআরআই বিদেশে বসবাস করে তাদের নাগরিকত্ব প্রদান। তাহলে ভারতের বাইরে যেসব ব্যক্তি বসবাস করছে, সেটা কর্মসূত্রে হোক, পড়াশোনা করার সূত্রে হোক, তাদের নাগরিকত্ব প্রদানের ব্যাপারটা কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 8 বা ধারা 8। এরপর ধারা 9 কি বলছে? কোনো ভারতীয় ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে তার ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তোমরা জানো অক্ষয় কুমারকে নিয়ে অনেক সময় ট্রোল করা হতো। অনেক সময় তোমরা হয়তো নিউজে দেখেছো যে গো ব্যাক টু ক্যানাডা, এরকমভাবে ওকে বলা হতো। এর কারণ কি ছিল? অক্ষয় কুমার ক্যানাডার নাগরিকত্ব নিয়েছিল, আর বিদেশের নাগরিকত্ব নেওয়া মানে তার ভারতীয় নাগরিকত্ব সেটা ক্যান্সেল হয়ে যাবে। কোন আর্টিকেল? আর্টিকেল 9 অনুসারে। এটা মনে রাখবে। এরপর দেখো ধারা 10 বা আর্টিকেল 10, সেখানে কি বলছে? নাগরিকত্বের অধিকার বজায় রাখার কথা। এর ইংরেজি টার্মটা মনে রাখো, কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ। এখান থেকেও ডাইরেক্ট প্রশ্ন আসে যে কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ কোন আর্টিকেলে বলা আছে। খুব সম্ভবত 2019 সালের CHSL এক্সামে এটা এসছে। কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ কোন আর্টিকেল? আর্টিকেল 10। এরপর 11 নম্বর আর্টিকেলে কি বলা হচ্ছে? কাউকে নাগরিকত্ব দেবে বা বিলোপ করবে এই সংক্রান্ত আইন প্রণয়ন করার ক্ষমতা কার হাতে আছে? ভারতীয় সংসদ। সংসদ মানে পার্লামেন্ট। আমি আরও একবার বলছি, তোমরা মেন পয়েন্টগুলো নোট করে নিও। প্রথমটা হচ্ছে আর্টিকেল 5, যেখানে বলছে সংবিধান কার্যকরী হওয়ার পর নাগরিকত্ব প্রদান। তারপর আছে আর্টিকেল 6, যারা এসেছে কোথা থেকে? পাকিস্তান। আর্টিকেল 7, যারা গেছে এই দেশ থেকে। আর্টিকেল 8 কি বলছে? এনআরআইদের নাগরিকত্ব প্রদান। এনআরআই মানে কি? নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আচ্ছা, এখানে একটা ছোট ইনফরমেশন, এনআরআই ডে কবে পালিত হয় এটা নোট করে রাখো, 9 জানুয়ারি। কেন এই দিনটি এনআরআই ডে হিসাবে পালিত হয় জানো? কারণ এই দিনে গান্ধীজি পুরোপুরি সাউথ আফ্রিকা ত্যাগ করে ভারতবর্ষে ফিরে এসেছিলেন। উনি তো এনআরআই ছিলেন, সাউথ আফ্রিকা থাকতেন। তো সেখান থেকে পার্মানেন্টলি ফিরে কবে এসেছিলেন? 9 জানুয়ারি 1915 সাল। তো সেই জন্য এই দিনটাকে কি ডে হিসাবে পালন করা হয়? এনআরআই ডে। ছোটো ইনফরমেশন মনে রেখো। তারপর কি আছে? আর্টিকেল 9। আর্টিকেল 9 মানে অক্ষয় কুমারের কথা মনে রাখবে, যে কোনো ভারতীয় যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে এদেশের নাগরিকত্ব তার ক্যান্সেল হয়ে যাবে। আর্টিকেল 10 কি বলছে? নাগরিকত্বের অধিকার বজায়।
বা কন্টিনিউয়েন্স অফ সিটিজেনশিপ। আর আর্টিকেল 11 এটা খুব ইম্পর্টেন্ট, নাগরিকত্ব প্রদান বা বিলোপ এই সংক্রান্ত যে আইন হয় তার ক্ষমতা কার হাতে আছে? ভারতীয় সংসদ। আচ্ছা, অনেকেই তোমরা জানো না যে সংসদ মানে কি। লোকসভা, রাজ্যসভা এই দুটো অনেকেই বলবে, কিন্তু এর সঙ্গে আরেকজন অ্যাড হবে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি তিনজনকে কিন্তু একসঙ্গে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট বলা হয়। খুব ইম্পর্টেন্ট, প্রায় এই প্রশ্নটা আসে এবং প্রায় তোমরা ভুলও করে ফেলো। এরপর আমরা পিওকিউ আলোচনা করব। ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কোন বিষয় নিয়ে কাজ করে? 5 থেকে 11 মানে সিটিজেনশিপ, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কোন পার্টে আছে? 2 নম্বর পার্ট। হুইচ টাইপ অফ সিটিজেনশিপ ইজ প্রোভাইডেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? ভারতীয় সংবিধান দ্বারা কোন ধরনের নাগরিকত্ব প্রদান করা হয়েছে? তাহলে সঠিক উত্তর হবে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একক নাগরিকত্ব। এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউকে, ব্রিটিশের থেকে। আরেকটা হয় ডুয়াল সিটিজেনশিপ, দ্বিনাগরিকত্ব। কোন কোন দেশ? যেমন ইউএসএ, সুইজারল্যান্ড। এগুলোর ক্ষেত্রে কি হয়, ন্যাশনাল কার্ড একটা থাকে, তার সঙ্গে যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের আলাদাভাবে আরেকটা কার্ড থাকে। ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি যে দেশ থেকে নেওয়া হয়েছে, একটু আগেই বললাম গ্রেট ব্রিটেন, অর্থাৎ ব্রিটিশদের থেকে। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে নির্দেশাবলী আছে? কোন পার্ট? পার্ট 2। পার্ট 1টা আগের ক্লাসে করানো হয়েছে। কতগুলি পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্ব অর্জন করা যায়? এটা মনে রাখবে 5 ভাবে। খুব ডিটেলসে এখানে পড়ার দরকার নেই, শুধু পয়েন্টগুলো জেনে রাখো। প্রথমে হচ্ছে বাই বার্থ, জন্মগতভাবে। তারপর হচ্ছে বাই ডিসেন্ট, বংশানুক্রমে। বাই রেজিস্ট্রেশন, নথিভুক্তকরণের মাধ্যমে। বাই ন্যাচারালাইজেশন। এবং 5 নম্বর হচ্ছে বাই ইনকর্পোরেশন অব দ্য টেরিটরি। প্রথমটা কি আছে? জন্মগতভাবে। দ্বিতীয়টা হচ্ছে বংশোদ্ভূত, তোমার বাবা মা যদি ভারতীয় হয় তুমি ভারতীয় হবে। 3 নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন, কোনো বিদেশি ব্যক্তি যদি কোনো ভারতীয়কে বিয়ে করে একটা নির্দিষ্ট সময় পর সে কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতের সিটিজেনশিপ অর্জন করতে পারে। এরপর হচ্ছে ন্যাচারালাইজেশন, কিছু নির্দিষ্ট শর্ত আছে, এই শর্তের আওতায় আসলে একজন বিদেশি ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে। আর 5 নম্বর পয়েন্ট হলো, কোনো টেরিটরি বা বাইরের কোনো জায়গা যদি ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে সেখানকার মানুষরা কিন্তু ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে। তাহলে কি জানলে? টোটাল 5 ভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করা যায়। Which of the following is not a condition of obtaining citizenship of India? নিচের কোনটি ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত নয়? একটু আগেই দেখলে যে 5টা, তার মধ্যে কোনটা নেই দেখো। বার্থ আছে, ডাইনাস্টি মানে বংশানুক্রম, এটাও হবে। প্রপার্টি অ্যাকুইজিশন, এটা হবে না। কোনো বিদেশি এদেশে এসে কোনো জায়গা যদি দখল করে নেয় সে কিন্তু নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে না, কেননা ওই 5টা শর্তের আওতায় আসছে না। আর অপশন ডি ন্যাচারালাইজেশন, এটা তো হচ্ছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি। কতগুলো পদ্ধতিতে ভারতীয় নাগরিকত্বের বিলোপ সাধন ঘটে, মানে বাতিল হয়ে যায়? তো এটা জেনে রাখবে 3 ভাবে। কি কি একবার দেখে নাও। বাই রিনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন এবং বাই ডিপ্রাইভেশন। প্রথমে হচ্ছে একজন স্বেচ্ছায় ত্যাগ করতে পারে, তার এই দেশে হয়তো ভালো লাগছে না, তাহলে সে ইচ্ছা করলে এই দেশের নাগরিকত্ব ত্যাগ করতে পারে। 2 নম্বর হচ্ছে টার্মিনেশন, বহিষ্কার। এটা কি? অক্ষয় কুমারের কথা মনে করো, আর্টিকেল কত ছিল? 9। যদি কোনো ব্যক্তি বাইরের কোনো দেশের নাগরিকত্ব অর্জন করে তাহলে তার ভারতীয় যে নাগরিকত্ব সেটা বাতিল হয়ে যাবে। আর অপশন 3 হচ্ছে ডিপ্রাইভেশন, এটা পুরোটাই পার্লামেন্টের হাতে রয়েছে। কেউ হয়তো খুব উল্টোপাল্টা কাজ করলো, উল্টোপাল্টা মানে ধরো ভারতের সম্মান নিয়ে খেলা করেছে, বা ধরো ভারতের যে এনিমি কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে আপোষ করেছে, বা এমনও হতে পারে ভারতের যে টেরর অ্যাটাকগুলো হয় সেখানে হয়তো তাদের সাহায্য করছে। তো এই রকম কাজের জন্য পার্লামেন্ট যদি মনে করে কোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করে দিতে পারে। তাহলে অর্জন কতভাবে করা যায়? 5 ভাবে। আর বাতিল কতভাবে করা যায়? 3 ভাবে।
কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে? ডুয়াল সিটিজেনশিপ। একটু আগেই বললাম, সঠিক উত্তর কী হবে? ইউএসএ। আরেকটা এমন দেশ কি আছে? সুইজারল্যান্ড। নিম্নলিখিত কোন ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিক অধিকার সম্পর্কে উল্লেখ করা হয়েছে? দেখো, প্রথম আর্টিকেলটা কত ছিল? 5, সেটা বাদ দিয়ে বাকি দুটো হচ্ছে 6, 7। প্রথমটা এসেছে, দ্বিতীয়টা হচ্ছে গেছে, এইভাবে মনে রাখো। এখানে কি বলেছে? আগত মানে এসেছে, তাহলে আর্টিকেল 6 হবে কারেক্ট অ্যান্সার। অপশনগুলো ঠিক করে নিও। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। এর সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসাবে গণ্য হবে না? কিসের নাগরিক? এটা ভারতের হবে। তাহলে আমি কার কথা মনে রাখতে বলেছিলাম? অক্ষয় কুমার। কোন আর্টিকেল? 9। এখানে একটা ছোট ইনফরমেশন জেনে নাও যে অক্ষয় কুমারের আগের নাম কি ছিল? রাজীব ভাটিয়া। মনে রাখার প্রয়োজন আছে, কারণ অনেক সময় পিএসসি, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে এই ধরনের প্রশ্ন আসে। যেমন কোন একটা এক্সামে এসেছিল যে লতা মঙ্গেশকরের ডাক নাম কি? তো সেটা হবে হেমা। স্ট্যাটিক জিকে হিসাবে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আরও 3টে পয়েন্ট মনে রাখো। প্রথম হচ্ছে এনআরআই, অলরেডি তোমরা জেনেছো, নন রেসিডেন্ট ইন্ডিয়ান। আর দুটো টার্ম আছে, প্রথমটা হচ্ছে পিওআই আর দ্বিতীয় হচ্ছে ওসিআই। পিওআই মানে হচ্ছে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, ওসিআই মানে হচ্ছে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। এনআরআই মানে তোমরা তো জেনেছো, যদি কোনো মানুষ কর্মসূত্রে বা হায়ার স্টাডি করার জন্য বাইরের কোনো দেশে 6 মাসের বেশি থাকে, তাহলে সে কী হিসাবে গণ্য হবে? এনআরআই। পিওআইটা কি? পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, মানে তুমি বিদেশি কিন্তু তোমার বাবা মা বা পূর্বসূরির কেউ একজন তারা ভারতীয় বংশোদ্ভূত। যেমন এটা সব থেকে ভালো উদাহরণ কে হবে বলো তো? ইউকে প্রাইম মিনিস্টার ঋষি সুনাক। উনি এখন ব্রিটিশ, কিন্তু ওনার পেরেন্টসের একজন ছিল ভারতীয় বংশোদ্ভূত। এটা গেল পিওআই। এরপরে কি আছে? ওসিআই। ওসিআই একটা কার্ড হয় যেটা কোনো বিদেশিকে দেওয়া হয়। সহজ ভাষায় উদাহরণ দিলে হবে, রেলে যে মান্থলি টিকিট কাটো অনেকটা সেই রকম, মানে এক্সট্রা বেনিফিট পাই ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। এরা রেগুলার ভারতে আসতে পারে, ঘোরাঘুরি করতে পারে, এবং এগুলোর জন্য আলাদা কিন্তু ভিসা লাগে না। কারণ বললাম না, ওসিআই একটা কার্ড দেওয়া হয়, এই কার্ডের জন্য এই সুযোগ সুবিধাগুলো পায়। এই 3টে তোমরা নিজেদের মতো করে নোট করে রেখো। নিম্নলিখিতদের মধ্যে কার ভারতীয় নাগরিকত্ব ও নির্ধারণের ক্ষমতা রয়েছে? নাগরিকত্ব ইস্যু করার ক্ষমতা কার রয়েছে? অলরেডি করানো হয়েছে, অপশন সি, পার্লামেন্ট। কত নম্বর আর্টিকেল? 11। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করা হয়েছে? একটু আগেই দেখলে, কোন আর্টিকেল হবে? 11 নম্বর। নিম্নলিখিত কোন বছরে ভারতে প্রথমবার নাগরিকত্ব আইন পাস হয়? In which of the following years was the Citizenship Act passed for the first time in India? প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট কত সাল? 1955 সাল। গত ক্লাসে কি দেখেছিলে? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট। এটা কত সাল ছিল? 1956। আর তার 1 বছর আগে অর্থাৎ 1955 সালে সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়, নাগরিকত্ব আইন। এরপর দেখো, এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালের এটা মোটামুটি 6বার অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়েছে। সালগুলো এখানে তোমরা দেখে নেবে, 86, 92, 2003, 5, 15 এবং সর্বশেষ হয়েছিল 2019 সালে। 2019 সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা নিয়ে প্রচণ্ডভাবে তোলপাড় হয়। কেন নিশ্চয়ই জানো, কারণ হচ্ছে ভারতবর্ষে প্রথমবার ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান করার কথা বলা হয়। তো সেটা রাজনীতির আলাদা বিষয়, আমাদের ওগুলো দেখার দরকার নেই। শুধু এতটুকু মনে রাখো যে সর্বশেষ কোন বছর নাগরিকত্ব সংশোধন আইন পাস হয়? 2019 সাল। When was the Citizenship Amendment Bill 2019 passed by Parliament?
খুব ভালো প্রশ্ন। এর উত্তর হচ্ছে 11ই ডিসেম্বর 2019 সাল। দেখো, 9ই ডিসেম্বর কি হয়েছিল, লোকসভায় পেশ হয় প্রথমবার। তার দুদিন পর অর্থাৎ 11ই ডিসেম্বর সেটা রাজ্যসভাতেও পাস হয়ে যায়। আর এর পরদিন 12 তারিখে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এই বিলে সাইন করে এবং এটা অ্যাক্টে পরিণত হয়। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন জেনে রাখো, অনেকে বিল এবং অ্যাক্ট এই দুটো গুলিয়ে ফেলে। প্রথমে সংসদে যখন উত্থাপন হবে সেটা বিল হিসাবে থাকবে। যে কোনো একটা সংসদ ধরো উত্থাপন করলো লোকসভা, এটা কার কাছে যাবে, রাজ্যসভা। রাজ্যসভার কাছে 14 দিন টাইম থাকে, তার মধ্যে সম্মতি জানাতে হয়। রাজ্যসভা থেকে পাস হওয়ার পর সেটা প্রেসিডেন্টের কাছে যায়, আর রাষ্ট্রপতি সাইন করলে এই বিলটা কি হয়, অ্যাক্টে পরিণত হয় বা আইনে পরিণত হয়। 2019 সালের যে একটা ছিল তোমরা হয়তো জানো, তবুও জেনে নাও, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান এই 3টে দেশ থেকে 5টা কমিউনিটির মানুষ যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদের নাগরিকত্ব প্রদান। আর ডেডলাইনটা দেখে নাও, 31শে ডিসেম্বর 2014 আগে পর্যন্ত। এই ডেটের আগে এই 3টে দেশ থেকে যারা ভারতবর্ষে এসছে তাদের নাগরিকত্ব প্রদান। আচ্ছা, এখানে দুটো ফুল ফর্ম জেনে নাও। প্রথমত এনআরসি, বহুবার নিউজে তোমরা শুনেছ, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স। আর সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই দুটো ফুল ফর্ম তোমরা নোট করে রেখো। পরের প্রশ্ন দেখো, নিচের কোন নিবন্ধে, নিবন্ধে না এটা হবে ধারা, নিচের কোন ধারায় ভারতের বাইরে বসবাসকারী ভারতীয়দের নাগরিকত্বের অধিকারের কথা বলা হয়েছে? ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় মানে এনআরআই। কোন আর্টিকেল একটু মনে করে দেখো। ক্লাসটি যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখা মাত্র এর উত্তর করতে পারবে। সঠিক অ্যান্সারটা তোমরা কমেন্ট করে জানিও। এর পরের ক্লাসে আমরা ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।